আজকে আমরা বায়োলজির সমন্বয় দশম অধ্যায় যেটা এটার আলোচনা করব। সমন্বয় মানে কি? দেখো, এই যে উদ্ভিদ বা প্রাণী ছোট থেকে বড় হচ্ছে বা তার শারীরবৃত্তিক বিভিন্ন কাজ চলতেছে তার শরীরে, হ্যাঁ, বৃদ্ধ হচ্ছে আবার মারা যাচ্ছে, তারপরে আবার তার বংশধর হচ্ছে। এই যে উদ্ভিদের বৃদ্ধি, তারপরে পরিণত অবস্থা, আবার মারা যাওয়া, আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হওয়া, এই জীবনচক্রের মধ্যে নানান ঘটনা কিন্তু তার শরীরের ভিতরে ঘটে। তো এই কার্যপ্রণালীগুলা কিন্তু সুশৃঙ্খলভাবে করতেছে। যেমন ধরো, আমি যদি একটা উদ্ভিদের কথা চিন্তা করি, যে একটা উদ্ভিদের প্রথম হচ্ছে কি থাকে, বীজ থাকে, সেখান থেকে অঙ্কুর হয়ে চারা গজায়, তারপর সেখান থেকে বড় হয়ে ফুল, তারপরে ফল, সেখান থেকে আবার বীজ, তারপরে আবার নতুন চারা। এই কাজগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে করতেছে, বিশৃঙ্খলার মাধ্যমে কিন্তু ঘটে না, একটা সুনির্দিষ্ট সুশৃঙ্খল নিয়মে ঘটতেছে। তো এই কাজগুলা নিয়ন্ত্রণকারী কিছু ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলোকে আমরা বলবো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। তো বাহ্যিক ফ্যাক্টরগুলো হচ্ছে আলো, তাপমাত্রা, অক্সিজেন, পানি, আরও ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো হচ্ছে বাহ্যিক, যেটা উদ্ভিদের ভিতরের থেকে না বাইরে থেকে প্রভাব বিস্তার করে। যেমন ধরো, আমরা পরে পড়ব যে ছোট দিনের উদ্ভিদ আছে, বড় দিনের উদ্ভিদ আছে, আলোর একটা প্রভাব আছে, তাপমাত্রার একটা প্রভাব আছে। হ্যাঁ, আবার অভ্যন্তরীণ কি প্রভাব আছে, অভ্যন্তরীণ কি কি বিষয় আছে ফ্যাক্টর, সেগুলো দুই ধরনের আবার। একটা হচ্ছে অন্তঃকোষীয়, মানে হচ্ছে কোষের ভিতরে, অন্ত মানে হচ্ছে ভিতরে, কোষের ভিতরে হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণকারী কে, জিন। কারণ আমরা জানি আমাদের সব কিছুই কিন্তু জিনের ভিতরে কোড করা থাকে যে কি হবে না হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আন্তঃকোষীয়, মানে হচ্ছে দুইটা কোষের মধ্যে বা দুই বা একাধিক কোষের মধ্যে, এটা হচ্ছে আন্তঃকোষীয়। আর অন্তঃকোষীয়টা হচ্ছে কি, একই কোষের ভিতরে। আর আন্তঃকোষীয় হচ্ছে একাধিক কোষের মধ্যে। তো একাধিক কোষের মধ্যে কি হয়, হরমোনের একটা প্রভাব আছে, যেমন আমরা পরে দেখব অক্সিন, জিবরেলিন, এই হরমোনগুলা। হরমোন মানে কি? দেখো, হরমোন মানে হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। জৈব রাসায়নিক পদার্থ, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, এটা খুব অল্প পরিমাণে কাজ করে, মানে খুব বেশি হরমোন কিন্তু প্রয়োজন হয় না কোনো একটা কাজ করার জন্য, খুব অল্প পরিমাণে কাজ করে। এবং এটা যেখানে উৎপন্ন হয় হরমোনটা, সেইখানে কাজ না করে সেটা কিন্তু দূরবর্তী কোনো কোষে গিয়ে কাজ করে। মানে যে হরমোন যেখানে উৎপন্ন হবে সেখানেই কিন্তু কাজ করবে না, কাজ করবে হচ্ছে অন্য জায়গায় গিয়ে। তারপরে হচ্ছে এটা ক্রিয়ার পরে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। অর্থাৎ এই হরমোনটা যখন কাজ করে ফেললো, মানে কোনো একটা ব্যাপারে গিয়ে সে ইফেক্ট ফেললো, সেটা করার পরে তার কাজ করার শেষ হয়ে গেলে সে নষ্ট হয়ে যাবে, হরমোনের কাজ শেষ হয়ে গেলে সে নষ্ট হয়ে যাবে। আর এই হরমোনটা আবিষ্কার করছে হচ্ছে বেলিস স্টার্লিং, এটা হচ্ছে হরমোনের আবিষ্কারকের নাম। তাহলে দেখো, সমন্বয় বিষয়টা কি? সমন্বয় বিষয়টা হচ্ছে এই যে উদ্ভিদের ভিতরে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কিন্তু একটার সাথে আরেকটা খুব সুশৃঙ্খলভাবেই তো ঘটতেছে। সমন্বয় না থাকলে, একটার সাথে আরেকটার যদি সমন্বয় না থাকতো, তখন কিন্তু এলোমেলো বা বিশৃঙ্খলা ঘটতো। তো এটা যেহেতু ঘটে না, তার মানে নিশ্চয়ই এখানে সমন্বয়কারী কিছু বিষয় বা ফ্যাক্টর কাজ করে। তো এই সমন্বয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ সমন্বয় না ঘটলে কিন্তু বিশৃঙ্খলা ঘটে যেত, আর সেটা কিন্তু উদ্ভিদের মধ্যে ঘটে না, আমরা জানি সুশৃঙ্খলভাবেই ঘটে। তাহলে এটা আমরা মনে রাখবো কি, হরমোন এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এটা কি ধরনের ফ্যাক্টর? অভ্যন্তরীণ। এটার কাজ কি? এটা হচ্ছে বিভিন্ন ক্রিয়ার ক্ষেত্রে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, এটা কাজ করে। এটা হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ। এটা খুব বেশি পরিমাণে কাজ করে না, অল্প পরিমাণে কাজ করে, এবং এটা ক্রিয়ার পরে হচ্ছে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? দেখো, ফাইটো হরমোন এখন আমরা পড়বো। উদ্ভিদের জন্য যে হরমোনগুলো কাজ করে এদেরকে বলা হচ্ছে ফাইটো হরমোন। ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। যখন ফাইট কথাটা থাকবে কোথাও, এই ফাইট মানে বোঝাবে হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে? তাহলে ফাইটো হরমোন মানে হচ্ছে উদ্ভিদের হরমোন বোঝাচ্ছে। হ্যাঁ, তো ফাইটো হরমোন বা উদ্ভিদের হরমোন দুই ধরনের। একটা হচ্ছে কিছু হরমোন আছে যারা উদ্ভিদের বৃদ্ধি বাড়ায় বা বৃদ্ধি সহায়ক, আর হচ্ছে কিছু হরমোন আছে যারা উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে, বৃদ্ধি রোধক। তো বৃদ্ধি সহায়ক হরমোনের মধ্যে আছে অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন। এগুলো হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন। আর বৃদ্ধি রোধক হরমোন কোনগুলা? বৃদ্ধি রোধক হরমোনের মধ্যে যেমন আছে অ্যাবসিসিক অ্যাসিড। এটা কোন কন্ডিশনে কাজ করে? দেখো লেখা আছে স্ট্রেস কন্ডিশনে কাজ করে। মানে কিরকম? ধরো একটা উদ্ভিদ
প্রতিকূল পরিবেশে আছে, যেখানে ধরো পানি কম, আলো কম, বা যেগুলো তার বৃদ্ধির জন্য দরকার এগুলো কম পরিমাণে আছে, তখন যদি অক্সিন, জিবেরেলিন এগুলো যদি কাজ করে তাহলে কিন্তু প্রবলেম। কারণ কি, এরা বৃদ্ধি বেশি বাড়াইতে চাইবে, কিন্তু তোমার আশপাশের যে পরিবেশ সেইটা অনুকূলে নাই, তাহলে তোমার বৃদ্ধিটা কম রাখতে হবে, কারণ তোমার কোষ বিভাজনটাও কম রাখতে হবে। খুব দ্রুত বৃদ্ধি করতে গেলে তো তোমার অনেক খাবার টাবার লাগবে, ঠিক আছে? তখন এই স্ট্রেস কন্ডিশনে, মানে প্রতিকূল পরিবেশে, তখন বৃদ্ধিটা যাতে কম হয়, উদ্ভিদ যাতে বেঁচে থাকতে পারে, এর জন্য তখন অ্যাবসিসিক অ্যাসিড কাজ করে। আর ইথিলিন যে হরমোনটা আছে, গ্যাসীয় হরমোন, এটা বৃদ্ধি সহায়ক এর ভূমিকাও পালন করে, কখনো কখনো বৃদ্ধি রোধকের ভূমিকাও পালন করে। অর্থাৎ এটা দুই রকম কন্ডিশনেই কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমরা অক্সিনের বর্ণনা দেখি। হ্যাঁ, অক্সিন এই শব্দটা আসছে গ্রিক অক্সেইন থেকে। অক্সেইন শব্দের অর্থ হচ্ছে টু গ্রো, মানে বৃদ্ধি করা আর কি। তার অক্সিনের কাজটা হচ্ছে মূলত সে বৃদ্ধির জন্য কাজ করবে, বৃদ্ধি সহায়ক হরমোন, এটা আমরা আগে দেখছি। তো এটা খরিত হয় কোথায়? উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে, অর্থাৎ উদ্ভিদের একদম মূলে, একদম কাণ্ডের মাথায়, ঠিক আছে, অগ্রমুকুল যেটাকে বলে। অর্থাৎ উদ্ভিদ যেখান থেকে বর্ধন হবে বা বৃদ্ধি প্রাপ্ত হবে, মাথা থেকে আর মূল থেকে, এই দুই অঞ্চলে এটা খরিত হয়। তারপরে এটা পরিবহন হয় কোথায়? পরিবহনের দিকটা হচ্ছে কাণ্ড থেকে মূলের দিকে, নিচের দিকে পরিবাহিত হয়। আর এটার রাসায়নিক উপাদান দেখো, রাসায়নিক উপাদান হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা আবার দুই রকম আছে, দেখো, প্রাকৃতিক আছে, সংশ্লেষিত আছে। অর্থাৎ প্রাকৃতিক যেগুলা, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ন্যাচারালি গাছের মধ্যে উৎপন্ন হয়। আর তুমি চাইলে অক্সিনটা কৃত্রিমভাবেও গাছে অ্যাপ্লাই করতে পারো। এটা আমরা দেখবো যে অক্সিন প্রয়োগ করে শাখা কলমে মূল সৃষ্টি করা হয়, বা অক্সিন প্রয়োগ করে বীজহীন ফল সৃষ্টি করা হয়। তো এগুলো অক্সিনের ব্যবহার পরে আসতেছে। তো প্রাকৃতিক হরমোন যেটা, প্রাকৃতিক অক্সিন যেটা, এটার নাম হচ্ছে IAA, মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তার মানে এটা একটা অ্যাসিড। অথবা IBA বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আর সংশ্লেষিত যেগুলো, এটা এগুলোর উপাদানগুলো কি কি? যেমন NAA মানে নেপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D মানে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4 এটা বোঝাচ্ছে দুইটা ক্লোরিনের অবস্থান, 2 নাম্বার এবং 4 নাম্বার কার্বনে আর কি। তারপরে 2,4,5-T মানে হচ্ছে 2,4,5-ট্রাইক্লোরো, মানে 3টা ক্লোরিন আছে আর কি, ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর প্রিকারসর বিষয়টা কি? প্রিকারসর মানে হচ্ছে এই অক্সিনটা কোন ধরনের রাসায়নিক পদার্থ থেকে উৎপন্ন হয়, মানে তার পূর্ববর্তী বংশধর আর কি। অক্সিনটা উৎপন্ন হয় ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, যেটা এখান থেকে, অর্থাৎ ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন উৎপন্ন হয়। এর জন্য ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে বলা হবে অক্সিনের প্রিকারসর, মানে তার ওইখান থেকেই সেই অক্সিনটা উৎপন্ন হয়, এই যৌগ থেকে অক্সিনটা উৎপন্ন হয়। আচ্ছা দেখো, অক্সিনের আবিষ্কার কিভাবে হয়েছে দেখো, একটু ইতিহাস আমরা জেনে নিই। বিজ্ঞানী চার্লস ডারউইন এবং তার আরেকজন সঙ্গী ছিল ফ্রান্সিস ডারউইন। বইয়ে কিন্তু ফ্রান্সিস ডারউইনের কথাটা নাই, শুধু চার্লস ডারউইনের কথাটা আছে। তো এনারা ফটোট্রপিজম নামের একটা ঘটনা আমরা একটু পরে দেখব, ফটোট্রপিজম জিনিসটা কি। হ্যাঁ, ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন, এই বিষয়টা আমরা পরে আলোচনা করব। এইটা পরীক্ষা করতে গিয়া সর্বপ্রথম অক্সিনের প্রভাব লক্ষ্য করেন, মানে একটা হরমোনের প্রভাব লক্ষ্য করেন। এর জন্য অক্সিনের আবিষ্কারকের নাম আসলে আমরা চার্লস ডারউইনকে দেব, ঠিক আছে? অক্সিনের আবিষ্কার করছে চার্লস ডারউইন। আচ্ছা, কিন্তু নামকরণ করে নাই, ওনারা জাস্ট হরমোনের একটা বিষয় আছে বা উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে এইটা লক্ষ্য করছেন, ঠিক আছে? কিন্তু নামকরণ করছেন আর অন্য বিজ্ঞানী, অন্য দুইজন বিজ্ঞানী, একজন নাম হচ্ছে কোল আর একজনের নাম হচ্ছে স্নিট, ঠিক আছে, হ্যাগেন স্নিট আর কি। তো এনারা নামকরণ করছেন। আর সর্বপ্রথম উদ্ভিদ থেকে এই হরমোনটাকে আলাদা করছেন, এই হরমোন যে রসটা আছে বা পদার্থটা আছে, এটা আলাদা করছে আরেকজন বিজ্ঞানী, বিজ্ঞানীর নাম হচ্ছে FW ভেন্ট। ইংরেজিতে কিন্তু ওয়েন্ট, কিন্তু বাংলায় হবে ভেন্ট, উচ্চারণটা হবে ভেন্ট। আচ্ছা, এখন দেখো অক্সিনের কাজ, পরীক্ষা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসবে কি অক্সিনের কাজ কি, ঠিক আছে, অক্সিনের ব্যবহারটা কি। তো কাজগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দেখো প্রথম থেকে আমি একটু ব্যাখ্যা দিই।
প্রথম কাজটা কি? অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ মানে কি? আগা। অগ্র মানে আগা, প্রকট মানে আমরা প্রকট প্রচ্ছন্ন এরকম বৈশিষ্ট্য পড়ছিলাম না আগে? আচ্ছা আচ্ছা, যেমন ধরো একটা নতুন চারা গাছ যখন জন্ম নেয়, একটা নতুন চারা গাছ যখন জন্ম নেয়, হ্যাঁ, এরকম মনে করো পাতা আছে, তখন এই চারা গাছের বৃদ্ধিটা কি এরকম এর অগ্রের দিকে বেশি হয় না পার্শ্ব বরাবর বেশি হয়? অগ্রের দিকে বেশি হয়। আচ্ছা, তাহলে অগ্রের দিকের যে বৃদ্ধিটা এইটা বেশি থাকে, পার্শ্বের বৃদ্ধিটা কম থাকে। এই যে পার্শ্বের বৃদ্ধির তুলনায় অগ্রের বৃদ্ধিটা বেশি থাকে, এটার নামই হচ্ছে অগ্রস্থ প্রকটতা। মানে অগ্রস্থ বৃদ্ধিটা প্রকট আর পার্শ্বস্থ বৃদ্ধিটা প্রচ্ছন্ন। ঠিক আছে? তো অক্সিন কিন্তু মূলত অগ্রে কাজ করে, মানে বর্ধনশীল অংশে কাজ করে, মূলের দিকে কাজ করে। তখন ওই অগ্রস্থ অংশে যেহেতু অক্সিন কাজ করে, এর জন্য অগ্রস্থ অংশের বৃদ্ধিটা বেশি হয়। ঠিক আছে? যেমন ধরো আমরা যখন ঝোপঝাড় তৈরি করি, মানে ধরো বাসায় সাজানোর জন্য বা বাগানে সাজানোর জন্য, তখন আমরা আগাটা কেটে দিই। তা আগাটা কেটে দিলে কি হবে? ওইখানের অক্সিনটা তো আর রইলো না, হারাই গেল। তখন পাশের অঞ্চলটা বেশি বৃদ্ধি পাবে আগাটা যদি কেটে দেওয়া হয়। ঠিক আছে? এবং চা উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু একই কাজ করা হয়। কারণ চা গাছ যদি এরকম লম্বা হইতে থাকে তাহলে তো পাতা পড়া সম্ভব না। ঠিক আছে? তো চা গাছটাকে আমরা ঝোপের মতো বানাই না? তো ঝোপের মতো বানানোর জন্য কি আগা কেটে দেওয়া হয়। তো আগা কেটে দিলে কি হয়? পার্শ্বস্থ বৃদ্ধিটা বেশি হয়, অগ্রস্থ বৃদ্ধিটা কম হয়। তো অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী তাহলে কে? অক্সিন। তারপরে শাখা কলমে মূল সৃষ্টি। মনে করো আমি একটা গোলাপ গাছের ডাল কাটলাম, হ্যাঁ, গোলাপ গাছের আমি একটা ডাল কেটে নিয়ে আসলাম, বা অন্য একটা গাছের আমি ডাল কেটে নিয়ে আসলাম। তো ডাল, একটা গাছের ডাল কেটে নিয়ে আসার পরে, ডাল মনে করো কেটে নিয়ে আসলাম, এখানে পাতা আছে কিছু। তো ডাল কেটে না আনার পরে যদি আমরা এই এই ডালের এই অংশে ধরো অক্সিন প্রয়োগ করি, হ্যাঁ, অক্সিন কৃত্রিমভাবে যেটা আর কি, ওটা যদি প্রয়োগ করি, তাহলে এখান থেকে কিছুদিন পরে দেখবা এরকম শিকড় গজাচ্ছে, শিকড় গজাচ্ছে। এটার নামই হচ্ছে শাখা কলমে মূল সৃষ্টি। অর্থাৎ তুমি কলম করা যেটা আর কি বলে, হ্যাঁ, আমরা কলম করার অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে যে একটা আছে শাখা কলম। এই শাখা কলম মানে হচ্ছে ডাল কেটে নিয়ে আসবা, তারপরে হচ্ছে পুঁতে রাখবা, পরে ওই ডাল থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে অক্সিন যদি তুমি প্রয়োগ করো শাখা কলমের মধ্যে, তাহলে সেখানে মূল সৃষ্টি হবে, মূল গজাবে। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ব্যবহার। তারপরে পার্থেনোকার্পি। এখন দেখো এই বিষয়টা কি, পার্থেনোকার্পি বিষয়টা কি? এটা কিন্তু কৃত্রিমভাবে খুব বেশি বা প্রয়োগ করা হয় আর কি। পার্থেনোকার্পি বিষয়টা হচ্ছে, যেমন আমরা কিছু ফল খাই, যেমন কলা, বীজহীন কলা আছে না, আবার বীজহীন আপেল আছে। এগুলা কিন্তু ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহার করা হয়, যে বীজহীন ফলের দাম বেশি কিন্তু, হ্যাঁ, বীজহীন ফলের ব্যবহারটা কেন বেশি? কারণ ধরো জুস তৈরি করার ক্ষেত্রে তুমি ধরো একটা জিনিসের জুস বানাবা, তো এখানে যদি বীজ থাকে তাহলে সমস্যা না। তা আমাদের যদি বীজহীন থাকে তাহলে কিন্তু জুস ফ্যাক্টরিতে বা জুস তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করবে আর কি। তো পার্থেনোকার্পি বিষয়টা হচ্ছে এরকম, যে পার্থেনোকার্পি মানে হচ্ছে বীজহীন ফল তৈরি করা। কিরকম? যেমন আমরা জানি যখন ধরো নিষেক ঘটে, নিষেকের অধ্যায়টা আমরা পড়বো পরে, তখন গর্ভাশয়ের মধ্যে, গর্ভাশয়ের পরাগরেণুটা আসে কি, পরাগরেণুটা আসে, এখানে আসে পরাগরেণু, হ্যাঁ, পরাগরেণুটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে তারপরে ভিতরের যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুকে নিষিক্ত করে বীজ তৈরি করে, আর গর্ভাশয় যেটা, এই যে গর্ভাশয়টা ফলে পরিণত হয়। ঠিক আছে? এখন আমরা যদি পার্থেনোকার্পি করি, পার্থেনোকার্পি মানে হচ্ছে এখানে যদি অক্সিন প্রয়োগ করি, তাহলে অক্সিন প্রয়োগ করলে কি হবে? নিষেক ছাড়াই ফল সৃষ্টি হবে। আর নিষেক যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বীজ তৈরি হবে না। তাহলে নিষেকহীনভাবে যদি আমি একটা ফল তৈরি করি, তখন সেটা বীজহীন ফল হবে। আর এই বীজহীন ফল সৃষ্টিকেই বলা হচ্ছে পার্থেনোকার্পি। অক্সিন প্রয়োগ করলে এরকম ঘটনা ঘটে। তারপরে আনারসের ক্ষেত্রে ফুল সৃষ্টিতে ত্বরান্বিত করে, মানে হচ্ছে ফুল ধরাটা তাড়াতাড়ি করে, মানে তাড়াতাড়ি ফুল সৃষ্টির জন্য এটা কাজ করে। তারপরে আসো দেখো কোষ বিভাজন ত্বরান্বিত করে। আচ্ছা, যদি কোনো কিছু বৃদ্ধি করতে হয় তাহলে নিশ্চয়ই তো কোষ বিভাজন বৃদ্ধি করতে হবে নাকি? আমরা যে অগ্রস্থ প্রকটতার এখানে যে বললাম যে শাখা আগাটা দ্রুত বৃদ্ধি পাবে, তা আগাটা যদি দ্রুত বৃদ্ধি পেতে হয় তাহলে ওইখানে কি কোষ বিভাজনটা দ্রুত করতে হবে। তো কোষ বিভাজন ত্বরান্বিত করে এবং কোষের আয়তনকে বৃদ্ধি করে, মানে কোষের সাইজটাকে বড় করে। আচ্ছা, তারপরে লাস্ট ব্যবহারটা হচ্ছে কি, বয়স্ক পাতা এবং ফল মোচন ত্বরান্বিত করে। মানে হচ্ছে
তোমার গাছে যে বয়স্ক পাতা এবং বয়স্ক ফল, মানে যেটা একদম পরিপক্ক অবস্থায় চলে গেছে, সেটা কি গাছ থেকে ঝরে পড়ে, এটাকে ত্বরান্বিত করে এবং কচি পাতা এবং কচি ফল যাতে দ্রুত ঝরে না পড়ে সেই জিনিসটাকেও রোধ করে হচ্ছে অক্সিন। ঠিক আছে, তাহলে এই ব্যবহারগুলো আমরা মনে রাখবো। এখানে কিছু কিন্তু বাস্তবিক ব্যবহার আছে, যেমন প্রাথমিক আরপি, এটা আমরা বাস্তবে ইউজ করি শিল্পক্ষেত্রে। তারপর হচ্ছে তারপরে যে শাখা কলমে মূল সৃষ্টি করা হয়, এগুলো কৃত্রিমভাবে করা হয়। ঠিক আছে, কিন্তু অগ্রস্থ প্রকটতা এটা কিন্তু কৃত্রিম না, এটা প্রাকৃতিক, এটা গাছের মধ্যে ন্যাচারালি হচ্ছে। আর কিছু জিনিস এগুলো হচ্ছে আমরা বাহ্যিক ব্যবহার করি, বাহ্যিকভাবে ইউজ করার পরে এটা আমরা শিল্পক্ষেত্রে প্রয়োগ করি বা অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করা হয়। দেখো এবার আমরা হচ্ছে ট্রপিক চলন নিয়ে একটু কথা বলি। ট্রপিক চলন এটা 3 রকমের আছে। একটা হচ্ছে ফটোট্রপিক, ফটো মানে হচ্ছে আলো, তাহলে আলোর উপস্থিতিতে যে চলনটা হয় এটার নাম হচ্ছে ফটোট্রপিক চলন। জিওট্রপিক, জিও মানে হচ্ছে ভূ বোঝায়, মানে মাটি বা ভূপৃষ্ঠ বোঝাচ্ছে, অর্থাৎ অভিকর্ষের দিকে বা অভিকর্ষের বিপরীতে এই রকম চলনকে আমরা বলবো হচ্ছে জিওট্রপিক চলন। আর হাইড্রোট্রপিক মানে হচ্ছে, হাইড্রো মানে পানিকে বোঝাচ্ছে, অর্থাৎ পানিতে যে উদ্ভিদগুলো থাকে তাদের যে চলনটা হয় পানির দিকে, এটার নাম হচ্ছে হাইড্রোট্রপিক চলন। তা আমরা ফটোট্রপিক আর জিওট্রপিকটা আলোচনা করব। ফটোট্রপিকটা বইয়ে আছে, জিওট্রপিকটা বইয়ের আলোচনা বিষয় না, তারপরেও দেখাচ্ছি এখানে। দেখো ফটোট্রপিক চলনটা কি একটু বুঝো, খেয়াল করো। ধরো একটা টবের মধ্যে তুমি হচ্ছে গাছ নিয়ে রাখছো, বইয়ে যেরকম চিত্রটা দেওয়া আছে, গাছ নিয়ে রাখছো, এই পাশে জানালা আছে, ধরো জানালা খুলে দিলাম, তো এই পাশ থেকে আলো আসতেছে, হ্যাঁ, এই পাশ থেকে আলো আসতেছে, তো আলো এইখানে লাগতেছে, এখানেও লাগতেছে। এটা হচ্ছে গাছের কাণ্ডটা, এটা হচ্ছে গাছের হচ্ছে মূল। তো অক্সিনের বিষয়টা হচ্ছে এরকম, আলো যেই পাশে থাকবে তার বিপরীত পাশে অক্সিজেনের ঘনত্বটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আলো যেই পাশে পড়তেছে অক্সিজেনের ঘনত্বটা তার উল্টা দিকে বেশি হবে। তাহলে এই পাশে অক্সিজেনের ঘনত্ব বেশি, এই পাশে অক্সিজেনের ঘনত্বটা বেশি। এখন একটু খেয়াল করো, কাণ্ড কি করে? কাণ্ড বেশি অক্সিজেনে সাড়া প্রদান করে, মানে হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে যেদিকে বেশি অক্সিজেন থাকবে সেই দিকের বৃদ্ধিটা বেশি হবে। ঠিক আছে, আর মূলের ক্ষেত্রে যেদিকে কম অক্সিজেন থাকবে সেই দিকের বৃদ্ধিটা বেশি হবে, অর্থাৎ মূল কম অক্সিজেনে সাড়া প্রদান করে আর কাণ্ড বেশি অক্সিজেনে সাড়া প্রদান করে। তখন এই পাশে বেশি অক্সিজেন, তো এটা তো কাণ্ড নাকি, তো কাণ্ডের এই পাশটাতে বেশি অক্সিজেন আছে, তো খেয়াল করো এই পাশে যেহেতু বেশি অক্সিজেন আছে তাহলে এই পাশের কোষগুলা কিন্তু বেশি বিভাজিত হবে, মানে এই পাশের কোষগুলা বেশি বিভাজিত হবে এই পাশের কোষগুলার তুলনায়। তাহলে এই পাশের কোষগুলা যদি কম বিভাজিত হয় আর এই পাশের কোষগুলা যদি বেশি বিভাজিত হয়, তাহলে গাছের এই কাণ্ডটা ওই দিকে বেঁকে যাবে না? তুমি খেয়াল করলে বুঝবা, এই পাশের কোষ বিভাজনটা বেশি, এই পাশের কোষ বিভাজনটা কম, তাহলে যেই পাশের কোষ বিভাজন বেশি ওই পাশ থেকে যেই পাশে কম ওই পাশে হেলে যাবে। এই পাশের বৃদ্ধিটা বেশি, এই পাশের বৃদ্ধিটা কম, কারণ কাণ্ড হচ্ছে বেশি অক্সিজেনে সাড়া প্রদান করে। এবার আসো মূলের দিকে। মূল কি করে? মূল যে পাশে আলো আছে সেই পাশে আমরা জানি কম অক্সিজেন, যে পাশে আলো কম সেই পাশে হচ্ছে বেশি অক্সিজেন। মূল হচ্ছে এটার উল্টাটা, মূল হচ্ছে কম অক্সিজেনে সাড়া প্রদান করে। তাহলে কম অক্সিজেন কি এই পাশে না? তাহলে মূলের ক্ষেত্রে এই পাশের অংশের বৃদ্ধিটা বেশি হবে আর এই পাশের অংশের বৃদ্ধিটা হচ্ছে কম হবে। তাহলে যে পাশের বৃদ্ধি বেশি সেই দিকে বাঁকে, না যে পাশের বৃদ্ধি কম সেই দিকে বাঁকে? যে পাশে বৃদ্ধি কম সেই দিকে বাঁকে, এই দিক থেকে বেঁকে ওই দিকে চলে যাবে। তাহলে এই যে আলোর দিকে উদ্ভিদের যে চলন, বক্র চলন, এটার নামই হচ্ছে ফটোট্রপিক চলন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাব হচ্ছে জিওট্রপিক চলনে। দেখি জিওট্রপিক চলনটা কি। এটা হচ্ছে আমাদের একটা বীজ, বীজের থেকে অঙ্কুর গজাইছে, এখানে মূল, শিকড়, কাণ্ড দেখাচ্ছি। দেখো আলো ধরো উপর থেকে পড়তেছে, মানে একটা বীজের তুমি চারা গাছ ধরো রাখছো এর মধ্যে মাটিতে, তো উপর থেকে নিশ্চয়ই আলোটা পড়তেছে নাকি? তো উপর থেকে যে দিক থেকে আলো পড়তেছে সেই দিকে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে না অপোজিটে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে? অপোজিটে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে। তাহলে এখন এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে মূল, তো অক্সিজেন এখানে বেশি, এখানেও কিন্তু অক্সিজেন বেশি। ঠিক আছে, তো আমরা কি শিখছি একটু আগে, যে যেই দিকে বেশি অক্সিজেন থাকে সেই দিকে মূলের ক্ষেত্রে কম বিভাজন হয়, মূলের ক্ষেত্রে, আর যেদিকে কম অক্সিজেন থাকে সেদিকে বিভাজনটা কি হয়? মূলের ক্ষেত্রে বেশি হয়। তাহলে এই পাশে কম হবে, এই পাশে হচ্ছে অক্সিজেন কম,
এই পাশে অক্সিজেন হচ্ছে কি বেশি, তাহলে যেদিকে মূলের ক্ষেত্রে যেদিকে অক্সিজেন কম সেই দিকের বিভাজনটা বেশি, মূলের ক্ষেত্রে যেদিকে অক্সিজেন বেশি সেদিকে বিভাজনটা কম, তাহলে বিভাজন যেদিকে কম সেদিকে বেঁকে যাবে। তাহলে এই মূলটা নিচের দিকে ঢুকবে বা মাটি ভেদ করে নিচে চলতে থাকবে, এইটাকে আমরা বলি পজিটিভ জিওট্রপিজম। কারণ কি দেখো অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে আমরা জানি, তো অভিকর্ষ বল যেই দিকে কাজ করে সেই দিকে যদি চলন ঘটে তাহলে এটার নাম হচ্ছে পজিটিভ জিওট্রপিজম। আচ্ছা তাহলে এইখানে এই যে ফটোট্রপিজম এইটা কি পজিটিভ আর এটা কি বলবা নেগেটিভ, কারণ এটা আলোর বিপরীতে বৃদ্ধি পাচ্ছে, আলোর বিপরীত দিকে তার চলন ঘটতেছে, আর এটা আলোর দিকে চলন ঘটতেছে না, তা আলোর দিকে যে চলনটা ঘটে এটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম, আর এই যে আলোর বিপরীতে যে মূলটা বৃদ্ধি পাচ্ছে এটার নাম নেগেটিভ ফটোট্রপিজম। আবার এই ক্ষেত্রে কিন্তু উল্টা, এই ক্ষেত্রে মাটির ভিতরে যেটা ঢুকতেছে এটা অভিকর্ষ বলের দিকে, এর জন্য এটা হচ্ছে পজিটিভ জিওট্রপিজম। আর এই ক্ষেত্রে কাণ্ডের ক্ষেত্রে একটু খেয়াল করো, কাণ্ডের ক্ষেত্রে এইদিকে বেশি অক্সিজেন এদিকে হচ্ছে কম অক্সিজেন, তো যেই দিকে বেশি অক্সিজেন আমরা জানি কাণ্ড সেই দিকে বেশি সাড়া প্রদান পায়, মানে হচ্ছে সেই দিকে বৃদ্ধিটা বেশি হয়, আর এইদিকে কম অক্সিজেন তাহলে এইদিকে বৃদ্ধিটা হচ্ছে কম হয়, তাহলে যেদিকে বৃদ্ধি কম ওই দিকে বেঁকে যাবে, অর্থাৎ কাণ্ডটা উপরের দিকে ওঠা শুরু করবে আর মূলটা নিচের দিকে যাওয়া শুরু করবে, তাহলে এটার নাম পজিটিভ জিওট্রপিজম। আর এটা যেহেতু অভিকর্ষ বলের উল্টা দিকে যাচ্ছে এর জন্য এটার নাম হচ্ছে নেগেটিভ জিওট্রপিজম।